হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেয়ারিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। প্রথমে দেখো রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার। সেরেসের এক সুন্দরী কন্যা ছিল। প্রোজারপাইন, যার নাম কি প্রোজারপাইন। হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। প্রোজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রোজারপাইন ছিল সব থেকে উজ্জ্বল, ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল, অ্যান্ড লাভলিয়েস্ট মানে হচ্ছে সুন্দর, অফ অল গার্লস মানে প্রত্যেকটা সব মেয়েদের মধ্যে প্রোজারপাইন ছিল উজ্জ্বল এবং সুন্দর। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজুমস ইন স্প্রিং। হার চিক্স তার গালগুলো ছিল, হার চিক্স ওয়ার তার গালগুলো ছিল রোজি গোলাপি, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজুমস ইন স্প্রিং বসন্তের আপেলের ফুলের মতো সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। হার আইজ তার চোখগুলো ছিল, ওয়ার ছিল, অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল এপ্রিলের আকাশের মতো নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার সোনালি কোকড়ানো চুলগুলো ছিল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম বসন্তের সময়ের যে সূর্যের আলো তার মতো উজ্জ্বল ছিল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। এর মানে কি? অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম মানে বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন যেন এক সুন্দরী তরুণীর রূপ ধারণ করেছিল। এভরিবডি সেড সকলেই বলতো, সি ইজ দ্য স্প্রিং সেই বসন্ত। প্রোজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রোজারপাইন তার মাকে মাঠে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পানিয়ন্স সি ড্যান্সড অ্যান্ড সাং। উইথ হার ইয়ং কম্পানিয়ন্স মানে তার ছোট ছোট সঙ্গীদের সাথে সি ড্যান্সড নৃত্য করতো, অ্যান্ড সাং এবং গান করত। হোয়াইল গেদারিং ফ্লাওয়ার্স ফুল তুলতে তুলতে মানে যখন সে ফুল তুলতো তখন তার ছোট্ট ছোট সঙ্গীদের সাথে নাচ করতো এবং গান করত। ফার ডাউন দ্য আর্থ পৃথিবীর বহু গভীরে দেয়ার লিভড ডার্ক প্লুটো সেখানে বাস করত ডার্ক প্লুটো মানে ডার্ক হচ্ছে অন্ধকার, প্লুটো অন্ধকার প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড এটার মানে কি? যে মৃতের দেশের রাজা। ওকে, প্লুটোকে বলা হতো কি? কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতের দেশের রাজা। হি হ্যাড ওফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। হি হ্যাড ওফেন সে প্রায়শই আস্কড জিজ্ঞাসা করতো বা বলতো, সাম গডেস মানে কিছু দেবীদের, টু কাম অ্যান্ড লিভ উইথ হিম তার কাছে আসতে এবং তার সাথে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড কিন্তু কোনো দেবী এই মৃতদের মাঝে থাকতে রাজি হতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি তাই প্লুটো ছিল খুবই নিঃসঙ্গ। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে এক একটা দেখো। সেরেস ডিড নট হ্যাভ এনি কেয়ার অ্যান্ড লাভ ফর হার ডটার। সেরেস তার কন্যাকে কোনো যত্ন এবং ভালোবাসত না।
এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো, তাই না? আমরা পড়ার সময় দেখেছি। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার হুম সি লাভড মোর দ্যান হার লাইফ। সেরেসের একটা সুন্দরী কন্যা ছিল যাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। দুয়েটা দেখো, এভরিবডি কল্ড প্রজারপাইন দ্য স্প্রিং। সকলেই প্রজারপাইনকে বসন্ত নামে ডাকত। এটা এই স্টেটমেন্টে কি সঠিক স্টেটমেন্ট? তাহলে পাশে কি হবে? টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং। বোঝা গেল? এরপর বিয়েটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, প্লুটো ওয়াজ দ্য কিং অফ। প্লুটো কোথাকার রাজা? এটা হবে দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতের দেশের রাজা। দুইটা দেখো, প্রজারপাইন ড্যান্সড অ্যান্ড সাং উইথ। প্রজারপাইন নৃত্য এবং গান করতো কাদের সাথে? এটা হবে হার ইয়ং কম্পানিয়ন্স, তার ছোট ছোট সঙ্গীদের সাথে। ওকে, এরপর দেখো সে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াট হ্যাড প্লুটো আস্কড সাম গডেস। কিছু দেবীদের প্লুটো কি বলতো? তাহলে উত্তর দেখো, প্লুটো হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। প্লুটো প্রায়শই কিছু দেবীদের বলতো তার কাছে আসতে এবং তার সাথে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কিন্তু কোনো দেবী এই মৃতদের মাঝে থাকতে রাজি হতো না। ওকে, এরপর দেখো দুয়ের দাগেরটা কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কবিতাটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, অর লেট অটাম ফল অন মি হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। এর মানে কি, অর লেট অটাম ফল অন মি, এবং আমার উপরে বসন্তকে পড়তে দাও। হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, লিঙ্গার মানে হচ্ছে অনেকক্ষণ ধরে থেকে যাওয়া, যেখানে আমি মাঠে অনেকক্ষণ ধরে থেকে যাব। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, যেখানে গাছের উপরে পাখিগুলো কি হয়ে থাকবে? নিস্তব্ধ হয়ে থাকবে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, ব্লু ফিঙ্গার মানে হচ্ছে যখন শীতকাল আসে তখন আমাদের আঙুলগুলো কি হয়? বাইট করে, মানে যখন অনেক ঠান্ডা পড়ে তখন আমাদের আঙুলগুলো কি হয়ে যায়? অনেক শীতল হয়ে যায়। সেক্ষেত্রে মনে হয় যেন কেউ কামড়াচ্ছে, তাই না? তাহলে সেই সিচুয়েশানটাকে বোঝাতে এখানে ব্লু ফিঙ্গার ব্যবহার করেছে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, আঙুলগুলো যেভাবে কামড়ায়। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি ফিল্ড মানে হচ্ছে তুষারাচ্ছন্ন মাঠ, এটাকে হোয়াইট অ্যাজ মিল তুলনা করেছে, যে মিল মানে হচ্ছে আটা, আটার মতো সাদা। মাঠটা যে তুষারাচ্ছন্ন অবস্থায় রয়েছে সেই মাঠটাকে আটার সঙ্গে তুলনা করেছে, সাদা আটার সঙ্গে তুলনা করেছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, যে হ্যাভেন মানে হচ্ছে একটা নিস্তব্ধ জায়গাতে, ফায়ার সাইড মানে হচ্ছে অগ্নিকুণ্ড গরম করতে হবে। নট টু ওটাম উইল আই ইল্ড, ইল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। এমনকি নট টু ওটাম উইল আই ইল্ড মানে আমি বসন্তকেও বশ্যতা স্বীকার করি না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতকেও আমি বশ্যতা স্বীকার করি না। তাহলে এটা ছিল তোমাদের কবিতা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দেখো, দ্য ভগবন্ত উইল স্পেন্ড এ হোয়াইল। ভগবন্ত মানে হচ্ছে ভবঘুরে বা যাযাবর টাইপের লোক। ওকে, দ্য ভগবন্ত উইল স্পেন্ড এ হোয়াইল, ভগবন্ত বা ভবঘুরে কোথায় সময় কাটায়? এটা হবে ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে এ হবে সঠিক উত্তর। আর দুইটা দেখো, দ্য ভগবন্ত এনজয়েজ এ লাইফ, ভবঘুরে তার জীবনটাকে উপভোগ করে, এটা হবে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, মানে একদম প্রকৃতির সামনে থেকে ভবঘুরে তার জীবনকে উপভোগ করে। ওকে, তাহলে বি হবে সঠিক উত্তর। এরপর বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার। নিচের স্টেটমেন্টটি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। আর তোমার
উত্তরের সাপেক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো, দ্য ভগবন্ত উইল নট ফিয়ার টু ফেস দ্য ওটাম অর উইন্টার। ভবঘুরে বসন্তকে এবং শীতকালকে ভয় পায় না। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট। এখানে দেখো বলেছে যে বসন্তকেও আমি বশ্যতা স্বীকার করি না, এমনকি শীতকেও বশ্যতা স্বীকার করি না। তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, নট টু ওটাম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন। এরপর সিট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন ওটাম। বসন্তের যে মাঠ, সেই মাঠটাকে কিভাবে বর্ণনা করেছে কবি। তাহলে উত্তর দেখো, দ্য ফিল্ড ইজ কাভার্ড উইথ হোয়াইট ফ্রস্ট ইন ওটাম। মাঠটি কাভার্ড মানে হচ্ছে পরিপূর্ণ ছিল কিসে, হোয়াইল ফ্রস্ট ইন ওটাম, বসন্তের তুষারে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ফ্রস্টি ফিল্ড উইথ হোয়াইট মিল। কবি তুলনা করেছেন ফ্রস্টি ফিল্ড অর্থাৎ তুষারাচ্ছন্ন যে মাঠ, সেই মাঠটিকে তুলনা করেছেন কবি কিসের সঙ্গে, উইথ হোয়াইট মিল, সাদা ময়দার সঙ্গে। এরপর দুয়েটা দেখো, হোয়াট ডাজ দ্য বার্ড ডু ইন ওটাম। ওটামে অর্থাৎ বসন্তে পাখিরা কি করত। তাহলে এর উত্তর দেখো, ইন ওটাম দ্য বার্ডস স্টপ সিঙ্গিং অ্যান্ড বিকাম সাইলেন্ট। বসন্তে পাখিরা কি করত, স্টপ সিঙ্গিং গান গাওয়া বন্ধ করে দিত, অ্যান্ড বিকাম সাইলেন্ট এবং নিস্তব্ধ হয়ে যেত। ওকে, এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ ম্যান। একদা এক ধনী ব্যক্তি ছিলেন। হি কেপ্ট এ প্যারট। তিনি একটি তোতা পাখি রেখেছিলেন। দিস বার্ড কুড স্পিক। এই পাখিটা কথা বলতে পারত। হোয়েনেভার এ গেস্ট কেম। যখনই কোনো অতিথি আসতো, ইট উড আর্ক দ্য সার্ভেন্টস টু সার্ভ টি। সে চাকরদের চা পরিবেশন করতে বলতো। ইট এক্সচেঞ্জড এ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট। ইট এক্সচেঞ্জড এটি আদান প্রদান করতো, এ ফিউ ওয়ার্ডস কিছু শব্দ, অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট। গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন, অভিবাদনের কিছু শব্দ আদান প্রদান করতো উইথ দ্য গেস্ট, অতিথিদের সাথে। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারট ভেরি মাচ। ধনী ব্যক্তিটি ওই তোতা পাখিটাকে খুব ভালোবাসত। হি কেপ্ট ইট ইন এ কেজ। সে এই তোতা পাখিটাকে রেখেছিল একটা খাঁচাতে। অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট। এবং এটিকে খুব দেখাশোনা করতো, খুব ভালোভাবে দেখাশোনা করতো। দ্য ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স। কোনো একটি অপরাধের জন্য ব্যক্তিটিকে জেলে পাঠানো হয়েছিল। আফটার 6 months হি কেম ব্যাক হোম। 6 মাস পরে যখন সে বাড়ি ফিরে এলো, হি সেড টু দ্য প্যারট। সে তোতা পাখিটিকে বলল, আই সাফার্ড ইন প্রিজন ফর 6 months। আমি 6 মাস ধরে কারাগারে কষ্ট পেয়েছি। হাউ ডু ইউ ফিল। তুমি কীরকম অনুভব করছো। দ্য প্যারট রিপ্লাইড। তোতা পাখিটি উত্তর দিল, আই হ্যাভ বিন ইন দ্য কেজ ফর 2 years। আমি তো 2 বছর ধরে এই খাঁচাতে রয়েছি। আই নো নো ফ্রিডম। আমি স্বাধীনতার কদর বুঝি না। দ্য রিচ ম্যান ফেল্ট ফর দ্য বার্ড। ধনী লোকটি পাখিটির জন্য মায়া হলো। হি সেট ইট ফ্রি। তিনি এটিকে মুক্ত করে দিলেন, মানে তোতা পাখিটিকে ছেড়ে দিলেন। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো নেক্সট পেজে প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির যেটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, দ্য রিচ ম্যান কুড নট টেক কেয়ার অফ দ্য প্যারট। ধনী ব্যক্তিটি টিয়া পাখিটিকে তোতা পাখিটিকে যত্ন করতেন না। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ ধনী ব্যক্তিটি তোতা পাখিটিকে অনেক যত্ন করতেন, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। তারপর দুইটা দেখো, দ্য রিচ ম্যান সেট দ্য প্যারট ফ্রি। ধনী ব্যক্তিটি তোতা পাখিটিকে মুক্ত করেছিল।
এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় শেষে দেখলাম, তাই না? তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। বিয়ের দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, হোয়েন এভার এ গেস্ট কেম দ্য প্যারট উড আর্গ দ্য সার্ভেন্টস। যখনই কোনো অতিথি বাড়িতে আসতো তখন পাখিটি, তোতা পাখিটি চাকরদেরকে কি করতে বলতো? এটা হবে টু সার্ভ টি, চা পরিবেশন করতে বলতো। দুইটা দেখো, দ্য প্যারট এক্সচেঞ্জড, তোতা পাখিটি আদান প্রদান করতো কি? এটা হবে এ ফিউ ওয়ার্ডস টু গ্রিটিং উইথ দ্য গেস্ট। অতিথিদের সাথে কিছু শব্দ, মানে অভিবাদনের কিছু শব্দ আদান প্রদান করতো। এরপর সেট দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ দ্য রিচ ম্যান পুট ইন প্রিজন। কেন ধনী লোকটিকে জেলে পাঠানো হয়েছিল? তাহলে উত্তরটা দেখো, দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স। কোনো একটি অপরাধের জন্য ধনী লোকটি কারাগারে গিয়েছিল। এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হাউ লং ডিড দ্য রিচ ম্যান স্টে ইন দ্য প্রিজন। কতদিন ধরে ধনী লোকটি কারাগারে ছিল? তাহলে উত্তরটা হবে, দ্য রিচ ম্যান স্টেড ইন দ্য প্রিজন ফর 6 months। 6 মাস ধরে ধনী লোকটি কারাগারে ছিল। এরপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তাহলে দেখো, হি স্পিয়ার্ড আউট হিজ পজ ওয়ান আফটার আদার ড্যাশ গেট রিড ড্যাশ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। এটা দেখো, উত্তরগুলো আমি করে দিয়েছি। এটা হবে হি স্পিয়ার্ড আউট হিজ পজ ওয়ান আফটার আদার, এটা হবে টু গেট রিড, এটা তারপরেরটা হবে অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। পাঁচের দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাতে হবে। তাহলে দেখো, আফটার ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ হিজ ফাদার কেম ব্যাক। এখানে দেখো, শূন্যস্থানের পরে কি আছে? আওয়ার আছে, তাই না? আওয়ার, এখানে প্রথমে বলে রাখি, আর্টিকেল বসে, কোনো ওয়ার্ডের আগে আর্টিকেল বসে ওয়ার্ডটির উচ্চারণ অনুযায়ী। ওকে, এখানে দেখো আওয়ার, উচ্চারণটা কিন্তু হাওয়ার নয়। ওকে, উচ্চারণটা আওয়ার, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে হয়েছে অ্যান। আর তারপরে রয়েছে দেখো হাফ, এইচটা যেহেতু কনসোনেন্ট, অর্থাৎ সাউন্ডটাও কনসোনেন্ট হচ্ছে, তাই না? তাহলে এটা হয়েছে কি? এ। তাহলে দেখো, ফাইনাল উত্তর কি দাঁড়িয়েছে? আফটার অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ হিজ ফাদার কেম ব্যাক। ছয়টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ভ গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর যে ভার্ভটা রয়েছে, এই ভার্ভটা নিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। তাহলে দেখো, পুলিশ ড্যাশ, ভার্ভ কি আছে? ক্যাচ দ্য রোভার বিফোর দে রিচড। এখানে দেখো, সেন্টেন্সটা কি রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট টেন্সে করতে গেলে ভার্ভ যেটা রয়েছে, ভার্ভের পাস্ট ফর্ম করতে হবে, তাই না? তাহলে এটা হবে পুলিশ হ্যাড কট। ক্যাচের পাস্ট ফর্ম কি হবে? কট। তাহলে হ্যাড কট দ্য রোভার বিফোর দে রিচড। এরপর সাথে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মডেল গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে মডেল, সেটা শূন্যস্থানে বসাতে হবে। এখানে দেখো, দে ড্যাশ শুড অর মাস্ট অর উড বি টুইন্স দে লুক অ্যালাইক। কি বলছে? যে তারা যমজ, তাই তারা কি দেখতে একই রকম। যেহেতু এখানে দেখতে একই রকম, তাই তারা যমজই হবে, তাই না? অবশ্যই যমজ হবে, তার জন্য এখানে মাস্ট ব্যবহৃত হয়েছে। আটেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন ফ্রম দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক প্রোনাউনটা শূন্যস্থানে বসাতে হবে। কি রয়েছে? এভরিথিং অর এভরিবডি ইন দিস এরিয়া হ্যাজ গ্রেট রেসপেক্ট ফর আওয়ার হেডমিস্ট্রেস। এই এরিয়ার সকলেই আমাদের প্রধান শিক্ষিকাকে খুবই সম্মান দেয়। এখানে দেখো, এভরিথিং কোথায় ব্যবহৃত হয়? কোনো জিনিসের ক্ষেত্রে। কোনো জিনিস যদি বোঝায়, সেই ক্ষেত্রে এভরিথিং হয়। আর এভরিবডি কোনো মানুষকে বোঝালে। আমাদের হেডমিস্ট্রেস অর্থাৎ প্রধান শিক্ষিকাকে কারা সম্মান দিচ্ছে? কোনো বস্তু বা কোনো জিনিস সম্মান দিচ্ছে? না, দেয়নি।
কোনো মানুষ দিচ্ছে, তাই না? তাহলে এটা হবে এভরিবডি ইন দিস এরিয়া হ্যাজ গ্রেট রেসপেক্ট ফর আওয়ার হেডমিস্ট্রেস। বোঝা গেল? এরপর 9টা দেখো, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যটির মধ্যে যেগুলো নমিনাল কম্পাউন্ডস সেগুলো নিচে দাগ দিতে হবে। তাহলে সেন্টেন্সে রয়েছে দেখো, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লিডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। দেখো এখানে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে নমিনাল কম্পাউন্ড কাকে বলে। নমিনাল কম্পাউন্ড হলো এমন কম্পাউন্ড ওয়ার্ড বা কম্পাউন্ড এক্সপ্রেশন যেখানে দুই বা ততোধিক নাউন একসাথে মিলে একটি নতুন নাউন তৈরি হয়। ঠিক আছে, এখানে দেখো রয়েছে স্টেপ লেডার, কিচেন চেয়ার, এগুলো দুটো নাউন দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, তাই না? আমি আরও উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো যেমন টুথব্রাশ, টুথ একটা ওয়ার্ড আর ব্রাশ একটা ওয়ার্ড, তাহলে দুটো ওয়ার্ড বা দুটো নাউন দিয়ে একটা নাউন তৈরি হচ্ছে, নতুন নাউন তৈরি হচ্ছে। যেমন স্কুল ব্যাগ, স্কুল একটা নাউন আর ব্যাগ একটা নাউন, তাহলে দুটোই মিলে স্কুল ব্যাগ একটা নতুন নাউন তৈরি হচ্ছে। তাহলে বাস স্টপ, ফুটবল প্লেয়ার, টুথব্রাশ, স্কুল ব্যাগ এগুলো হচ্ছে কি নমিনাল কম্পাউন্ড। তাহলে দেখো সেন্টেন্সটার মধ্যে ডবল নাউনের ওয়ার্ড কোনগুলো রয়েছে, স্টেপ লেডার, কিচেন চেয়ার, এগুলোই হবে, তাই না? বোঝা গেল? এরপর 10টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো, হি ওয়াজ দ্য ড্যাশ লাস্ট অর লেটেস্ট পারসন টু কাম আউট। সেই শেষ ব্যক্তি যে বেরিয়ে এসেছিল। তাহলে শেষ বোঝাতে কোনটা ব্যবহৃত হয়? লাস্ট ব্যবহৃত হয়। এরপর দেখো 11টা কি বলেছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির মধ্যে যেটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে তার নিচে দাগ দিতে হবে। প্রথমে তোমাদেরকে জানতে হবে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপর অ্যাডজেক্টিভগুলো কী করে বুঝবো যে কোনটা পাস্ট পার্টিসিপেল আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল? দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, আর পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের সঙ্গে ইডি যোগ থাকবে। ওকে, এখানে দেখো স্লিপিং, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। কেন? কারণ স্লিপ হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর তারপর রয়েছে দেখো লুকিং, লুক হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে এটাও হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে স্লিপিং একটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আর লুকিং এটা হচ্ছে একটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে যদি ইডি যুক্ত কোনো ওয়ার্ড থাকতো তাহলে ওটা হতো পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, এরপর 12টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ভার্ব ফর্মটি শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো, ওয়ান অফ দ্য ডায়মন্ডস ড্যাশ ওয়াজ অর ওয়্যার স্টোলেন। এর মানে কি দেখো আগে, এর মানেটা বুঝলেই তোমরা ওয়াজ হবে নাকি ওয়্যার হবে বুঝতে পারবে। এর মানে হচ্ছে হিরেগুলোর মধ্যে একটি চুরি গেছে। তাহলে এখানে দেখো একটি বোঝানো হয়েছে, ওয়ান বোঝানো হয়েছে, তাহলে এটা কি সিঙ্গুলার, তাই না? তাহলে সিঙ্গুলার হলে আমরা জানি ওয়াজ বসে, আর প্লুরাল যদি বোঝাতো তাহলে ওয়্যার হতো। সিম্পল, তাই না? তাহলে এটা হবে ওয়ান অফ দ্য ডায়মন্ডস ওয়াজ স্টোলেন। এরপর দেখো 13তে কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। এই যে দুটো বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলিকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো আমি খাতাতে ভালো করে দিয়েছি, একটু দেখে নাও। প্রথম বাক্যটা কি রয়েছে, উই কিল্ড এ কোবরা। এই বাক্যটি একটিভ ভয়েসে রয়েছে, এটাকে প্যাসিভে করতে হবে। দেখো প্রথমে তোমাদেরকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। স্ট্রাকচারটা কি? প্রথমে থাকবে অবজেক্ট, তারপর থাকবে বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। এরপর দেখো এই বাক্যটিতে কোনটা কি সেটা আমি ভাগ করে দিয়েছি। এ কোবরা এটা হচ্ছে অবজেক্ট, কিল্ড এটা হচ্ছে ভার্ব, আর উইটা হচ্ছে সাবজেক্ট। এরপর দেখো আমরা ফাইনাল উত্তরটা করব। প্রথমে থাকবে কি? অবজেক্ট। তাহলে এ কোবরা এটা হচ্ছে অবজেক্ট, প্রথমে লিখলাম এ কোবরা। তারপর লিখবো কি? বি ভার্ব। বি ভার্ব কি বসবে এখানে?
ওয়াজ, যেহেতু একটি কোবরা অর্থাৎ সিঙ্গুলার, তাহলে এটা হয়েছে ওয়াজ। এরপর কি ভার্বের থার্ড ফর্ম, এখানে দেখো কিল্ড, কিলটা হচ্ছে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই আছে, তাহলে কিল্ড বসবে ভার্বের থার্ড ফর্ম। তারপর বসবে কি বাই, বাই। তারপর বসবে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি রয়েছে উই, উইয়ের প্যাসিভে উইটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তাহলে উইয়ের প্যাসিভ কি হবে আস, তাহলে এখানে উইয়ের জায়গায় আস হবে। বোঝা গেল? তাহলে এটা হলো এ কোবরা ওয়াজ কিল্ড বাই আস। এরপর দেখো দুইয়ের দাগের বাক্যটা কি রয়েছে, আই টেক কফি। এটা অ্যাক্টিভে আছে, সিম্পল প্রেজেন্টে অর্থাৎ প্যাসিভে করতে হবে। তাহলে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, টেকটা হচ্ছে ভার্ব, আর কফিটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচার কি রয়েছে, প্রথমে থাকবে অবজেক্ট, তারপর থাকবে অ্যাম ইজ আর, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। ওকে, প্রথমে রয়েছে অবজেক্ট, তাহলে অবজেক্ট কোনটা কফি, তাহলে কফিটা বসবে। তারপর রয়েছে অ্যাম ইজ আর, এখানে কফিটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা হবে ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম টেক, টেকের থার্ড ফর্ম পাস্ট ফর্ম কি হবে, আবার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম কি হবে টেকেন। তারপর বসবে কি বাই, তারপর বসবে আই এর প্যাসিভ, আই এর প্যাসিভ কি মি, তাহলে এটা আই এর জায়গায় হবে মি। কফি ইজ টেকেন বাই মি। হয়ে গেল, কত ইজি তাই না? এরপর দেখো 14 দাগেরটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিনস দ্য ফলোয়িং। নিচের যে ওয়ার্ডটা রয়েছে তার মিনিং ওয়ার্ড কি হবে সেটা লিখতে হবে। তাহলে দেখো অ্যান ইলিগাল অ্যাক্ট, একটা হচ্ছে অবৈধ কাজ, সেটাকে কি বলবো অফেন্স মানে অপরাধ, তাই না? এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল টু গ্র্যান্ট ইউ লিভ অফ অ্যাবসেন্স। বলছে একটা চিঠি লেখো তোমার প্রধান শিক্ষিকাকে, তোমার স্কুলের প্রধান শিক্ষিকাকে তুমি যে ছুটি নেবে সেই বিষয়ে। তাহলে দেখো এই লেটারটা অর্থাৎ এই চিঠিটা আমি লিখে দিয়েছি ভালো করে, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।